আসসালামু আলাইকুম। পাপেল এডুকেশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং হচ্ছে ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই রিলেটেড আমাদের কিছু ম্যাথ পরীক্ষা আসে। সো আজকের এই ক্লাসে আমরা সেই ম্যাথগুলাই সলভ করার চেষ্টা করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষার্থী এই ধরনের ম্যাথ সলভ করতে গেলে অনেকটা ঝামেলার সম্মুখীন হয় এবং এই ম্যাথগুলোর যে বেসিকটা দরকার বা যে সকল বিষয় বোঝা দরকার সেই সকল বিষয় না বোঝার কারণে তারা কিন্তু এই ম্যাথগুলো সলভ করতে পারে না। তো আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব এই বিষয়গুলো বা এই ম্যাথগুলা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে একজন শিক্ষার্থী আজকের এই ক্লাসটা দেখলে তার ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কিংবা শেয়ার মুভমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রে তার কোনো প্রকার সমস্যা হবে না, একদম ইজি হয়ে যাবে আজকের পর থেকে। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমত আমরা এই ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কিংবা শেয়ার মুভমেন্ট ডায়াগ্রাম রিলেটেড ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক কিছু বিষয় আছে যেগুলো জানা অবশ্যই দরকার। আমরা প্রথমত একটু জানতে চাই যে আসলে স্যার শেয়ার ফোর্স বলতে কি বুঝি, বা আমরা যে ব্যান্ডিং মুভমেন্ট গুলো বলি এইটা বলতে আসলে কি বুঝি। প্রথমত চলেন আগে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমত আমি আপনাদেরকে বলের মুভমেন্ট এটা নিয়ে একটু কথা বলতে চাই। বলের মুভমেন্ট, বলের মুভমেন্ট বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা একটু দেখেন। সাপোজ আমি যদি এটাকে একটা অক্ষ চিন্তা করি যেটা একটা স্থির বিন্দু ওতে আবদ্ধ আছে, তো এই ওটা হচ্ছে একটা দণ্ড। এখন আমি যদি এ বিন্দুতে লম্ব বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে কি হবে জানেন? এই যে দণ্ডটা বা অক্ষটা বা রেখাটা আছে, এটা কিন্তু একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবে, বা এই বলটা, এফ পরিমাণ বলটা এই অক্ষটাকে ঘোরানোর একটা চেষ্টা করবে অথবা ঘোরাবে। তাহলে এই যে কোন স্থির বিন্দুতে একটা অক্ষ আবদ্ধ রেখে বল প্রযুক্ত করার পরে যে ঘোরানোর প্রবণতাটা, সেটাকে মূলত আমরা কি বলি? মুভমেন্ট বলি, বলের মুভমেন্ট বলি। তাহলে স্যার সেখান থেকেই কথাটা আসছে মূলত ব্যান্ডিং মুভমেন্ট। ঠিক আছে, তাহলে সেখান থেকে কি আসছে স্যার? ব্যান্ডিং মুভমেন্ট। তাহলে এই যে ব্যান্ডিং মুভমেন্টটা, এইটা বলতে আসলে আমরা কি বুঝি? তো ব্যান্ডিং কথার অর্থ আমরা সকলে জানি যে বাঁকানো, বা আমরা যদি সংক্ষেপে বলি বাঁকানো বলতে পারি। তো এখন সাপোজ আমরা যদি একটা বিম স্ট্রাকচার বা একটা কাঠামো যদি এরকম চিন্তা করি, এখন আপনি এখানে একটা সাপোর্ট দিয়ে রাখছেন, এখানে একটা সাপোর্ট দিচ্ছেন। তো এখন আপনি যদি এখানে পি পরিমাণ লোড প্রযুক্ত করেন, তাহলে কি করবে? তাহলে অবশ্যই সেখানে স্যার এরকম একটা ব্যান্ডের বা একটা বাঁকনের সৃষ্টি হবে, তাই না? বলতো এই যে আমাদের বিমটা আছে, এই বিমটা নিচের দিকে তার একটা বাঁকন তৈরি হতে পারে লোড প্রযুক্ত হওয়ার কারণে। তো এই যে কোনো একটা লোড প্রযুক্ত হওয়ার কারণে বিমের যে এখানে যে একটা বাঁকন সৃষ্টি করার প্রবণতাটা আমরা দেখতে পারলাম, সেটাই মূলত হচ্ছে কি স্যার আমাদের ব্যান্ডিং মুভমেন্ট। এবং এই বলের মুভমেন্ট বলেন কিংবা ব্যান্ডিং মুভমেন্ট গুলা বলেন, এই বলের মুভমেন্ট কিংবা ব্যান্ডিং মুভমেন্ট বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে বিএম, যে কোনো বিষয়ের মুভমেন্ট বের করার সূত্রটা হচ্ছে প্রযুক্ত বল ইনটু লম্ব দূরত্ব। প্রযুক্ত বল ইনটু লম্ব দূরত্ব। সাপোজ মনে করেন আমরা যে এখানে ও বিন্দুটা চিন্তা করছিলাম, স্থির বিন্দু যেটা ও ছিল আমাদের, যাকে কেন্দ্র করে ওই অক্ষটা ঘুরতে থাকে। তো এই যে এখান থেকে প্রযুক্ত বল পর্যন্ত যে লম্ব দূরত্বটা আছে, সেটাকে যদি আমি ডি দ্বারা প্রকাশ করি বা ডি বলি, এবং প্রযুক্ত বলটা যদি আমাদের এফ হয়, তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে এ এর মুভমেন্ট হবে বা এম অফ এ হবে আপনার এফ ইন্টু টি। অর্থাৎ আমরা বল এবং লম্ব দূরত্ব দুটো গুণ করলেই কি পেয়ে যাই? ওই বিন্দুর মুভমেন্টটা পেয়ে যাই। তো এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা কি বের করতে পারবো? যে কোনো বিন্দুর ব্যান্ডিং মুভমেন্টটা বের করতে পারবো। তো এখন আসি আমাদের আরেকটা কনসেপ্ট দরকার, সেটা হচ্ছে যে শেয়ার ফোর্সটা কি। স্যার আমরা শেয়ার লোড পড়েছি অবশ্যই, সেখান থেকে শেয়ার পীড়ন এটা আমরা জানি, এটা আমরা জানি। তাহলে এখন দেখেন আমরা এই শেয়ার ফোর্স বলতে কি বুঝি। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখবো যে শেয়ার ফোর্স বলতে আমরা কি বুঝি। শেয়ার ফোর্স একটু দেখেন আপনার এদিকে। আমি যদি এটা একটা বিম চিন্তা করি বা একটা কাঠামো চিন্তা করি, তো এখানে আমি যদি একটা বিন্দু চিন্তা করলাম এ, এ বিন্দুতে আমি যদি একটা সাপোর্ট প্রদান করি, এখানে একটা সাপোর্ট দিলাম এই বিমটাকে, এবং এখানে একটা বিন্দু চিন্তা করলাম বি বিন্দু, এখানে একটা আমাদের সাপোর্ট আছে।
সো এখন আমি যদি এখানে কি পরিমাণ লোড প্রযুক্ত করি তাহলে কি করবে এটা দেখেন তো। আপনি আপনি এ বিন্দুতে একটা সাপোর্ট দিচ্ছেন, তো সাপোর্টের প্রতিক্রিয়াটা কোন দিকে কাজ করতেছে? ঊর্ধ্বমুখী। এবং এই লোডের যে লোডটা যা আছে সেটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। ওকে, এই সাপোর্টটা ঊর্ধ্বমুখী, লোডটা নিম্নমুখী। তাহলে এখানে কি হয় আসলে, যে বিষয়টা ঘটবে সেটা দেখেন। এই বিমটাকে কি করবে? প্রস্থচ্ছেদ বরাবর এই সাপোর্ট প্রতিক্রিয়াটা উপরের দিকে তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং সিমিলারলি লুপটা কি করবে স্যার? তাকে নিচের দিকে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে দেখেন, কোনো বস্তুর উপরে যখন দুইটা বল ক্রিয়া করে তখন প্রস্থচ্ছেদ বরাবর তাকে কি করে? সরিয়ে আনতে চায়। তাহলে এই যে এখানে যে ফোর্সটা আপনি প্রযুক্ত করছেন সেটাকে মূলত আমরা কি বলতে পারি? শিয়ার ফোর্স বলতে পারি। ওকে, অর্থাৎ সেখানে টোটাল কি আছে, আপনার কতটুকু সাপোর্ট প্রতিক্রিয়া আছে এবং কতটুকু লোড প্রযুক্ত হচ্ছে, সেটাতে সেখান থেকে আমরা কি বের করতে পারি? শেয়ার ফোর্সটা বের করতে পারি। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আমাদের পড়তে হবে, বেন্ডিং মুভমেন্টের চিহ্নগুলো আসলে কি। দেখেন, আপনি জাস্ট এখানে দুইটা কথা মাথায় রাখবেন, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। এই দুটো বেশি মাথায় রাখবেন। যেমন আমি যদি এখানে এক পরিমাণ বল নিচের দিকে প্রযুক্ত করি, তাহলে ও বিন্দুর সাপেক্ষে এই অক্ষটা কিন্তু একটা ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টি করবে। সুতরাং যদি ক্লকওয়াইজ হয় তাহলে মাথায় রাখবেন সেটাকে আমরা বলি পজিটিভ, সেটাকে আমরা কি বলবো? পজিটিভ মুভমেন্ট বলবো, পজিটিভ বেন্ডিং মুভমেন্ট। অর্থাৎ সেক্ষেত্রে আপনার সাইনটা হবে ধনাত্মক বা প্লাস। অপর দিকে আমরা যদি এখন মনে করেন সাপোজ এই যে ও হচ্ছে একটা স্থির বিন্দু, এখানে একটা বিন্দু হচ্ছে আমাদের এ, আমি যদি এই দিকে একটা আহ, বল প্রযুক্ত করি, এক পরিমাণ বল, তাহলে এক পরিমাণ বলের কারণে এই দণ্ডটা অবশ্যই এই দিকে একটা মুভমেন্ট ক্রিয়েট করবে, অর্থাৎ এরকম একটা গুণনের। তো এই গুণনটাকে আমরা স্যার কি কি বলতে পারি বলেন তো? এই গুণনটাকে আমরা কি বলতে পারি? এন্টি ক্লকওয়াইজ। তো যখনই আপনার কি হবে, গুণনের দিকটা এন্টি ক্লকওয়াইজ হবে বা ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে হবে, তখনই সেটাকে আপনি কি বলতে পারবেন? ঋণাত্মক মুভমেন্ট বলতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার চিহ্নটা কি হবে স্যার? মাইনাস হবে। এখন আপনি বুঝতে পারেন, এখন যদি আপনি এইভাবে মনে রাখেন যে স্যার নিচের দিকে হইলে পজিটিভ, উপর দিকে হইলে নেগেটিভ, যদি এরকম ভাবে কেউ মনে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। আপনি একটু দেখেন এখানে, আমি এই ফোর্সটাও আমার ডিরেকশনটা নিচের দিকে এবং এই ফোর্সটাও ঠিক নিচের দিকে, দুইটা ফোর্সই কিন্তু এখানে নিচের দিকে কাজ করতেছে। তারপরে দেখেন এটা পজিটিভ হয়েছে, এটা নেগেটিভ হয়েছে। তো আপনি যদি এইভাবে মাথায় রাখেন তাহলে কিন্তু ভুল হবে। তো আপনি একটু মাথায় রাখবেন এইভাবে যে তার গুণটা কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। যে বিন্দুর সাপেক্ষে আপনি কল্পনা করতেছেন সেই বিন্দুর সাপেক্ষে তার গুণনটা কি ক্লকওয়াইজ হয় নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা কি হবে স্যার? পজিটিভ। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে নেগেটিভ। তো এই কথাগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, তারপরে যদি আপনি অঙ্কটা সলভ করতে যান তাহলে দেখবেন অঙ্কটা আপনার কাছে একদম পানিপাত হয়ে গেছে, একদম সহজ হয়ে গেছে। তো চলুন এখন আমরা এই ম্যাথটা একটু সলভ করি। খেয়াল করেন এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথের আমাদের কি বলছে স্যার? শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং হচ্ছে স্যার কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি দুইটা সাপোর্ট আছে, এ বিন্দুতে একটা সাপোর্ট, এই যে আমাদের একটা সাপোর্ট আছে, এবং সিমিলারলি ডি বিন্দুতে আরেকটা সাপোর্ট আমাদের আছে, অর্থাৎ এই হচ্ছে একটা সাপোর্ট এবং এই হচ্ছে একটা সাপোর্ট। আপনি সবসময় মাথায় রাখবেন সাপোর্ট গুলা বিমকে সবসময় একটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া দেয়। কোন দিকে? ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া দেয়। আর আপনারা সকলে জানেন লোড গুলাই কিন্তু সবসময় নিচের দিকে কাজ করে। আর এখানে দুইটা পয়েন্ট লোড আছে। এই বি বিন্দুতে যে 2000 কেজির লোডটা সেটা হচ্ছে পয়েন্ট লোড, এবং সিমিলারলি সি বিন্দুতে কি আছে স্যার? একটা পয়েন্ট লোড কাজ করতেছে। আর এখানে যে লোডটা দেওয়া আছে এটা হচ্ছে কিন্তু স্যার কি ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ সমভাবে বিস্তৃত লোড আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রথমত এটা থেকে একটু মুভমেন্টের হিসাব করে নিই। আমরা প্রথম কাজ হচ্ছে এই এ বিন্দুতে আমরা যে একটা সাপোর্ট দিয়ে রাখছি এই সাপোর্টের প্রতিক্রিয়াটা কত, অর্থাৎ আর এ আমরা প্রথমত বের করব, এবং আমরা এই যে ডি বিন্দুতে আমাদের যে আরেকটা সাপোর্ট ছিল সেই সাপোর্টের, ডি বিন্দুতে যে আমাদের একটা সাপোর্ট আছে সেই সাপোর্টের প্রতিক্রিয়াটা কত, আমরা ফার্স্ট কাজ হচ্ছে এই দুইটা সাপোর্ট প্রতিক্রিয়া আমরা বের করে নিব। আর এ এবং হচ্ছে আর ডি, এই দুইটা আমরা বিষয় বের করে নিব। তাহলে কিভাবে বের করি? এটা আপনি এ বিন্দুতে মুভমেন্ট চিন্তা করতে পারেন অথবা ডি বিন্দুতে মুভমেন্ট চিন্তা করতে পারেন। তাহলে আমি
এ বিন্দুতে মুভমেন্ট চিন্তা করি, যেহেতু এই বিমটা সাম্যাবস্থায় আছে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এইভাবে লিখতে পারেন যে এ বিন্দুতে মুভমেন্ট নিয়ে এম এ সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0, এবং এই ক্ষেত্রে আপনি ওই চিহ্নটা উল্লেখ করে দিবেন যে আপনি কোন দিকটাকে পজিটিভ বা কোন গুণনটাকে পজিটিভ চিন্তা করতেছেন। আমরা ক্লকওয়াইজ গুণনটাকে পজিটিভ চিন্তা করতেছি, সো এই সাইনটা একটু আপনি দিয়ে দিবেন, কারণ এখানে কোন গুণনটা আপনার পজিটিভ কোনটা নেগেটিভ ধরতেছেন এটা উল্লেখ করা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন চিন্তা করেন আমরা যদি মুভমেন্টটা চিন্তা করি, এই বি বিন্দুতে পয়েন্ট লোডটা কত স্যার, 2000, পয়েন্ট লোডটা 2000। তো এই 2000 লোডটা যখন আপনার এখানে প্রযুক্ত হচ্ছে, এই দিকে যদি প্রযুক্ত হয় তাহলে এই অক্ষটা কি হবে স্যার, একটা ক্লকওয়াইজ গুণন সৃষ্টি হবে। সো ক্লকওয়াইজ হলে বোঝা যাবে সেটা হচ্ছে পজিটিভ মুভমেন্ট, তাহলে বিবির মুভমেন্টটা হবে পজিটিভ। সো আমরা লিখতে পারি এখানে 2000 ইনটু স্যার তার লম্ব দূরত্ব, অর্থাৎ আপনি যেখানে লোডটা প্রযুক্ত করতেছেন সেখান থেকে এ বিন্দুর দূরত্বটা কত, 15 মিটার। আমি লিখবো 2000 ইন্টু 15, তাহলে আমরা বি বিন্দুর মুভমেন্টটা পেয়ে গেলাম। এখন আমি বের করব সি বিন্দুর মুভমেন্ট। একটু চিন্তা করেন, সি বিন্দুতে লোডটা কত, 500, এবং লোডটা যেহেতু এখানে নিচের দিকে কাজ করতেছে তাহলে এটাও সিমিলারলি কি হবে স্যার, এটা ক্লকওয়াইজ গুণন সৃষ্টি করবে, সো এটা আমাদের ধনাত্মক। তাহলে আমরা লিখলাম ধনাত্মক বিধে এখানে প্লাস লিখলাম, এবং 500, লোডটা হচ্ছে 500, এবং যে বিন্দুর সাপেক্ষে অক্ষটা ঘুরতেছে সেখান থেকে লোড পর্যন্ত লম্ব দূরত্ব, তাহলে দূরত্বটা কত হয়, এখানে 15 আর এইখানে 15, তাহলে টোটাল দূরত্বটা কত হচ্ছে 30। তাহলে আমি লিখবো এখানে স্যার 500 ইন্টু 30। তারপরে তারপরে স্যার একটা বিন্দু আছে আমাদের কত স্যার, দেখেন তো ডি বিন্দু, ডি বিন্দুর সাপোর্ট প্রতিক্রিয়াটা কত, বা এখানে যে লোডটা, এখানে তো কোনো আমরা যদি ডি বিন্দু চিন্তা করি, আচ্ছা ডি বিন্দুর আগে আরেকটা বিষয় চিন্তা করতে হবে স্যার, এখানে দেখেন আরেকটা লোড আমাদের আছে যেটা হচ্ছে কি স্যার, সমভাবে বিস্তৃত একটা লোড এখানে কাজ করতেছে, তাহলে সমভাবে বিস্তৃত লোডটা কত সেটা তো আগে আমাদের বের করতে হবে। সমভাবে বিস্তৃত লোড সিমিলারলি এটা নিচে দিয়ে কাজ করতেছে, এখানে ডিরেকশনটা দেওয়া আছে, তো এই লোডের আপনার মোমেন্টটা বের করার সূত্রটা হচ্ছে, দেখেন এখানে লোডটা কত 10, কতটুকুর মধ্যে বিস্তৃত আছে 30 মিটার, তাহলে আমি প্রথমত লিখলাম 10 কেজি পার মিটার, তাহলে টোটাল কতটুকুর মধ্যে বিস্তৃত আছে 30 মিটারের মধ্যে, তাহলে 10 ইন্টু 30। তারপরে তারপরে এটার এ বিন্দু থেকে এই লুটটার বরকেন্দ্র পর্যন্ত বা মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বটা কত, আপনি দেখেন এইটুকু দূরত্ব কত হয়েছে স্যার 30, এইটুকুর দূরত্বটা কত 30, আর এটা যেহেতু এখানে কত মিটার দূরত্ব ছিল আমরা যদি দেখি 30 মিটার ছিল, তাহলে 30 এর অর্ধেক কত 15, তাহলে এখানে হচ্ছে আমাদের 30 আর এইখানে যদি 15 হয় তাহলে 15 আর 30 কত হলো 45, সো আমরা লিখবো এখানে 45। তো এই যে 10 ইন্টু 30 ইন্টু 45, এটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে যে ডিস্ট্রিবিউটেড লোডটা আছে এই ডিস্ট্রিবিউটেড লোডের মোমেন্ট। ওকে, এবং এটাও কিন্তু আমরা কি লিখবো প্লাস দিয়ে লিখবো, কেন, কারণ এটার কারণে একটা ক্লকওয়াইজ গুণন সৃষ্টি হয়। সো আমরা এখানে লিখতে পারতেছি 10 ইন্টু 30 ইন্টু 45, মাইনাস, মাইনাসটা কেন দিচ্ছি স্যার, এই যে আমাদের ডি বিন্দুতে যে সাপোর্টটা আছে এটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, তো উপরের দিকে যদি কাজ করে তাহলে অবশ্যই সেটার কারণে যে গুণনটা সৃষ্টি হবে সেটা অবশ্যই একটা অ্যান্টি ক্লকওয়াইজ গুণন সৃষ্টি হবে, তাই অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার জন্য আমরা কি দিব স্যার এখানে মাইনাস, এবং সাপোর্ট প্রতিক্রিয়াটা কত আর ডি, এবং ডিস্টেন্সটা কত 15 15 30, 30 আর 30 60, সমান সমান কত 0। ওকে, এখন আমরা যদি হিসাব করি তাহলে দেখা যায় এখানে কত পাচ্ছি আমরা, এটা হিসাব করে নিলেই হবে, 15 দুগুণে 30,000 প্লাস 3 5 হচ্ছে 15, 15,000 প্লাস 300 ইন্টু 45, তারপরে এখানে যদি আপনি গুণ করেন অর্থাৎ এইটুকু টোটালটা যোগ করে ওই পাশে নিয়ে যাবেন তাহলে এখানে থাকবে শুধুমাত্র মাইনাস
RD ইন্টু 60, আর এটাকে ওই পাশে নিয়ে গেলে কত হচ্ছে 30 আর 15 45, তাহলে -45,000 -13,500। তারপরে আপনি এখানে একটু ক্যালকুলেশন করে যদি হিসাব করেন তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাবেন। তাহলে আমরা যদি এখানে সরাসরি একটু ভ্যালুটা বলে দিই, আপনারা হিসাব করে একটু বের করে নেবেন, তাহলে এখানে আমাদের ডি বিন্দুর যে সাপোর্ট প্রতিক্রিয়াটা সেটা অবশ্যই হবে কত, 975 কেজি মিটার, সরি শুধু কেজি। তা আশা করি এইটুকু আপনাদের ক্লিয়ার। তাহলে এইভাবে হিসাব করে আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু আরডি পেয়ে গেছেন। এখন আমরা বলছিলাম আমাদের এখানে দুইটা সাপোর্ট প্রতিক্রিয়া বের করতে হবে, যেহেতু দুইটা সাপোর্ট আছে তাহলে সাপোর্ট আপনাকে কতটুকু প্রতিক্রিয়া দিচ্ছে সেটাকে বের করে নিতে হবে। সো আমরা যেহেতু এখানে আরডি বের করে ফেললাম, এখন আমরা কিন্তু আর এ বের করব। দেখেন যেহেতু বিমটা সাম্যাবস্থায় আছে, তার মানে আপনার উপর থেকে যতটুকু বল প্রযুক্ত করতেছেন এবং নিচ থেকে যতটুকু সাপোর্ট দিচ্ছে এই দুইটা কি হবে, অলওয়েজ ইকুয়াল হবে। সবসময় এটা মাথায় রাখবেন যে সাপোর্ট প্রতিক্রিয়া, অর্থাৎ এখানে যে দুইটা সাপোর্ট আছে, আর এ আছে, আরেকটা কি আছে আপনার বলেন তো, আর ডি আছে, তাহলে এই আর এ এবং এই আর ডি দুইটার সাপোর্ট প্রতিক্রিয়া কি হবে, সবসময় ইকুয়াল হবে, সমান হবে। কার সমান, আমাদের প্রযুক্ত লোডের সমান। তাহলে আমাদের লোডটা কত আমরা যদি একটু দেখি, আমাদের লোডটা এখানে কত ছিল একটু যদি আমরা দেখি, আমাদের লোডটা একটু যদি দেখি, দেখেন এখানে এখানে লোড আছে কত স্যার, 2000, ওকে, প্লাস এখানে কত আছে 500, ওকে, এখানে লোডটা কত, ডিস্ট্রিবিউটেড লোড আছে 10 কেজি পার মিটার, অর্থাৎ পার মিটারে 10 কেজি করে আছে, কত মিটার, 30 মিটার, তাহলে 10 ইন্টু 30, তাহলে আমাদের এখানে টোটাল কত আসে, 2000 আর 500 মিলে হচ্ছে 2500, প্লাস এখানে হচ্ছে কত স্যার আমাদের 300, তার মানে এখানে আসতেছে আমাদের 2800, অর্থাৎ 2800। এখন আরডি আমরা জানি সকলেই, তাই না, আর এ প্লাস আরডি হচ্ছে কত 975। তাহলে আমাদের এখানে যদি আমরা 975 লিখে দিলাম, তাহলে এখান থেকে আমার আর এ এর ভ্যালুটা আসতেছে 2800 মাইনাস 975, ওকে। এখন বিয়োগ যদি করি আমরা তাহলে কত থাকবে স্যার, 5 2, 18 থেকে আপনি 10 বাদ দেন, তাহলে 8 1, অর্থাৎ 1825 কেজি। তাহলে এটা হচ্ছে আপনার এ বিন্দুর সাপোর্ট প্রতিক্রিয়া। তাহলে দেখেন আমরা কিন্তু দুইটা পেয়ে গেলাম, একটা হচ্ছে এ বিন্দুর সাপোর্ট প্রতিক্রিয়াটা কত এবং ডি বিন্দুর সাপোর্ট প্রতিক্রিয়াটা কত, আমাদের কিন্তু এটুকু ক্লিয়ার। এখন আমরা যে বিষয়টা করব তার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করার চেষ্টা করব, ওকে। তো চলেন এখন আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করার চেষ্টা করি। আচ্ছা, আমরা যখন শিয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করব তখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এরকম কয়েকটা রেখা টানতে হবে। হ্যাঁ, এ বিন্দু থেকে আমি একটা রেখা টানলাম, তারপর হচ্ছে বি বিন্দু, এখান থেকে একটা রেখা টানলাম, ঠিক আছে, এই সি বিন্দু থেকে একটা রেখা টানলাম, ডি বিন্দু থেকে একটা রেখা আমরা টানলাম। তারপরে আমরা যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, তার জন্য আমাদের একটা রেফারেন্স লাইন টানতে হবে। আমরা একটা রেফারেন্স লাইন এখানে টেনে নিলাম। এই তো এই কাজটা একটু প্রথমে করে নেবেন। এখন তারপরে আমাদের আমরা যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে আমাদের এ বিন্দুর ক্ষেত্রে আপনার সাপোর্ট প্রতিক্রিয়া কত ছিল সেটা আমরা সকলে জানি, একটু আগে বের করছি। এ বিন্দুতে সাপোর্ট প্রতিক্রিয়া ছিল 1825, তাহলে এ বিন্দুর সাপোর্ট প্রতিক্রিয়া হচ্ছে 1825। তাহলে আমরা এখানে ধরলাম এই পর্যন্ত ধরি আমরা 1825, হ্যাঁ, এই বিন্দু পর্যন্ত আমরা ধরলাম 1825। তারপর একটু খেয়াল করেন, এই যে এ থেকে বি এর মধ্যবর্তী অঞ্চলে কোনো লোড প্রযুক্ত হয়েছে না। শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কনের ক্ষেত্রে যদি দেখেন একটা পয়েন্ট লোড কাজ করতেছে এবং মাঝখানে কোনো লোড নাই, তাহলে ওই রেখাটা সবসময় কি হবে স্যার, স্ট্রেইট লাইন, একটা সরল রেখা হবে। কি হবে স্যার, একটা সরল রেখা হবে, ওকে। তাহলে সরল রেখা পাইলাম। তারপরে স্যার এখন বি বিন্দুতে একটা লোড কাজ করতেছে, সেটা কত বলেন তো, 2000, কত 2000। আমরা যদি এইভাবে একটু লিখি, বি এ শেয়ার ফোর্স ক্যালকুলেশন, বি এ সমান হচ্ছে কত, 1825 কেজি। তারপরে স্যার
বি বিন্দুতে বিবি, তাহলে কত হবে? আগে ছিল আমার 1825, 1825 ছিল, এবং বি বিন্দুতে একটা লোড প্রযুক্ত হচ্ছে, সেটা কত? 2000। তাহলে বি বিন্দুতে আমাদের থাকে কত? -175 কেজি। তাহলে বি বিন্দুতে শেয়ার ফোর্সটা কত? -175। এখন বলতে পারেন স্যার এখানে 2000 কেন মাইনাস লিখলেন? দেখেন, শেয়ার ফোর্স ক্যালকুলেশন যখন আপনি করবেন, তখন ঊর্ধ্বমুখী যে সাপোর্ট প্রতিক্রিয়াটা হবে আপনার, সেটা অলওয়েজ পজিটিভ। ঊর্ধ্বমুখীটা কি হবে স্যার? ঊর্ধ্বমুখীটা সবসময় কি চিন্তা করতে হবে? পজিটিভ, শেয়ার ফোর্সের ক্ষেত্রে, নট ব্যান্ডিং মুভমেন্টের ক্ষেত্রে। আমি বলতেছি শেয়ার ফোর্স, শেয়ার ফোর্সের সবসময় ওই উপর দিকে যেগুলো থাকবে, উপর ডিরেকশন গুলা, এগুলো হবে পজিটিভ। আর নিচের যেগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি স্যার? নেগেটিভ। মানে আপনার সাপোর্টটা পজিটিভ আর লোডগুলা কি হবে? নেগেটিভ হবে। সেখানে আমার সাপোর্টটা যেটা আছে 1825 ছিল, এটা সাপোর্ট, সেখানে এটা পজিটিভ হয়েছে, আর 2000 কি ছিল স্যার? লোড ছিল, সেই জন্য এটা নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে কত থাকতেছে আমাদের এখানে? 175 মাইনাসের। তাহলে -175টা সাপোজ সাপোজ মনে করলাম এই বিন্দু পর্যন্ত আসবে, এখানে এটা লিখলাম আমি -175। ওকে, তাহলে এই বি থেকে সি পর্যন্ত আমার কোনো লোড কাজ করে নাই। তার মানে এখানে আমার যে রেখাটা হবে সেটা হবে কি স্যার? একটা স্ট্রেট লাইন। এই জন্য আমরা একটা স্ট্রেট লাইন অঙ্কন করে দিলাম। এটা হচ্ছে সি বিন্দু। এখন সি বিন্দুতে আবার দেখেন, সি বিন্দুতে আগে কত ছিল? -175 ছিল। তারপর আবার লোড যত, সেজন্য মাইনাস, নিচের দিকে কাজ করতে সেজন্য মাইনাস। কত কাজ করতেছে? 500। তাহলে আমি লিখলাম আবার মাইনাসের 500। তাহলে এখানে কত হচ্ছে স্যার? -675 কেজি। তাহলে আমি মনে করি যে 675টা এই জায়গায় হবে। তাহলে আমি এখানে 675 লিখে দিলাম, যে -675। ওকে, তারপরে দেখেন স্যার, পরেরটা কি আছে স্যার? ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড লোড যখন হবে, তখন আমাদের অবশ্যই রেখাটা স্ট্রেট লাইন হবে না, কারণ এখানে ক্রমাগত লোড কিন্তু আপনি প্রযুক্ত করতেছেন। সেই কারণে আপনি কি করবেন? অবশ্যই এই লোডের ক্ষেত্রে স্ট্রেট লাইন হবে না, কারণ এখানে যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড আমাদের প্রযুক্ত আছে, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ঢাল আকৃতির হবে। ঠিক আছে, ত্রিভুজের যে বাহু আকৃতির হয় সেরকম আর কি। আচ্ছা, সো আমরা একটা হিসাব করি। এখানে আমার ডিস্ট্রিবিউটেড লোডটা কত আসতেছে? প্রতি মিটারে 10 কেজি হইলে 30 মিটারে কত হবে? 3×10 300, 30×10 300। তাহলে বিডি ইজ ইকুয়াল টু মাইনাস, আগে ছিল 675, পরে আবার ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে 10×30। তাহলে কত হচ্ছে? -675 এবং হচ্ছে -300। তার মানে হচ্ছে -975 কেজি। -975 কেজি। ওকে, তাহলে আমি মনে করি সাপোজ যে এটা হচ্ছে আমার -975 কেজি, -975 কেজি বিন্দুটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই রেখাটা অবশ্যই এই দিক থেকে এই দিকে হবে। তারপরে আমাদের ডি বিন্দুতে সাপোর্ট প্রতিক্রিয়াটা স্যার কত ছিল? ডি বিন্দুতে সাপোর্ট প্রতিক্রিয়াটা একটু বলেন তো। ডি বিন্দুর সাপোর্ট প্রতিক্রিয়া কিন্তু আমরা প্রথমে ক্যালকুলেশন করে বের করছিলাম, যেটা ছিল কত? 975। এবং এই সাপোর্ট প্রতিক্রিয়া কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। তাহলে উপরের দিকে হইলে এই 975 কিসের আছে? আপনার প্লাসের আছে। তাহলে প্লাসের 75, 975 থেকে যদি -975 আপনি ক্যালকুলেশন করেন, কত আসে? তাহলে আমি এখানে লিখতেছি বিডি ইজ ইকুয়াল টু -975 প্লাস 975। তাহলে কত হচ্ছে আপনার? 0 কেজি। তার মানে এই ডি বিন্দুতে শেয়ার ফোর্সটা কত স্যার? 0। অর্থাৎ এই জিরোর সাথে বা রেফারেন্স লাইনের সাথে মিলে যাবে। তাহলে এই অংশটাকে আপনি একটু গাঢ় করে দিবেন। হ্যাঁ, এই অংশটাকে কি করে দিবেন? একটু গাঢ় আপনি করে দিবেন, তাহলে হয়ে যাবে। আমরা যদি একটু গাঢ় করে দিই, এই হচ্ছে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে তার শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন। এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার সময় অবশ্যই তার এই বাম পাশে আপনি শেয়ার ফোর্সের ক্যালকুলেশনটা করে দিবেন। ওকে, তাহলে আমরা আশা করি শেয়ার ফোর্স ক্যালকুলেশনটা আমরা সকলেই বুঝতে পারছি। তো এখন আমাদের পরে যে কাজটা করতে হবে, আরেকটা যে বিষয় বলছে আমাদের, যে স্যার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে। কি অঙ্কন করতে হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখানে আমাদের অঙ্কন করতে হবে। তো এখন চলেন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করি। তো এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করব। সেই জন্য
ওকে, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদের সিমিলারলি একটা রেফারেন্স লাইন অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে স্যার? একটা রেফারেন্স লাইন অঙ্কন আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সিমিলারলি একটা রেফারেন্স লাইন অঙ্কন করে এটা একটু বাড়িয়ে নিলাম। আমরা এই বরাবর একটা রেফারেন্স লাইন চিন্তা করি, এই বরাবর একটা রেফারেন্স লাইন চিন্তা করি। এখন আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলি যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা শেয়ার ফোর্স ক্যালকুলেশনের সাথে ডায়াগ্রামের সাথে যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি অঙ্কন করেন, তাহলে সেই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। অর্থাৎ সহজ ভাষা আপনি বলতে পারেন যে এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফলটাই হচ্ছে স্যার আপনার এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের, সেটাই হচ্ছে আমাদের এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, তাহলে শেয়ার ফোর্স এর ক্ষেত্রফল যদি আমি বের করি তাহলে কি পেয়ে যাবো? আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমরা পেয়ে যাব। তো প্রথমত আপনি একটু চিন্তা করেন, আপনি এই ক্ষেত্রে একটু মাথা খাটালে আশা করি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করতে পারবেন। তাহলে আসেন আমরা অঙ্কন করি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। ওকে, এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে কত? 1800 আমাদের 25 ছিল। So, এই অংশটা এটা কি স্যার একটা আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্রকে আমরা বলি 0 ডিগ্রি কার্ভ আর কি। তো এখানে যেহেতু 0 ডিগ্রি কার্ভ হচ্ছে সেক্ষেত্রে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা জানি সেটা 1 ডিগ্রি কার্ভ হয়। 0 থাকলে 1, 1 থাকলে 2, 2 থাকলে 3 এরকম। তো এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, এটার ক্ষেত্রফল বের করা একদম সহজ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আচ্ছা, এখন আপনি দেখেন এ বিন্দু, এটা হচ্ছে কিন্তু আমাদের এ বিন্দু, তাই না? এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা সি এবং এটা হচ্ছে ডি। এখন এ বিন্দুতে কি ছিল? কোনো লোড ছিল আমাদের? না। এ বিন্দুতে কি ছিল? সাপোর্ট। এখন সাপোর্ট কি করে? কখনো বেন্ডিং ক্রিয়েট করবে না স্যার, তাই না? লোডের কারণে কি হয়? মূলত ব্যান্ড ক্রিয়েট হয়। তাহলে এখানে আমাদের এ বিন্দুর ক্ষেত্রে তার বেন্ডিং মোমেন্টটা 0। এ বিন্দুর ক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্টটা কত স্যার? 0। আমাদের এ বিন্দুর ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টটা হচ্ছে 0, কারণ এখানে কোনো বেন্ডিং মোমেন্ট আমাদের নাই। এখন আমরা বি বিন্দুর ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টটা হিসাব করব। দেখেন এটা যত একটা আয়তক্ষেত্র, সো আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে দিলে হয়। আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 1825 আর প্রস্থটা কত স্যার? 15 মিটার। এই যে দূরত্বটা কত? 15। তাহলে আমি লিখতে পারি 1825 ইন্টু 15 কেজি মিটার হবে এককটা, হ্যাঁ, কেজি মিটার। তাহলে এখানে গুণ করলে আমাদের কত আসতেছে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে? 1825 কে যদি আমরা 15 দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 27375। তাহলে এখানে আমাদের আসবে স্যার 27375 কেজি পার মিটার। তাহলে আমি মনে করি এই 27375 এটা এই জায়গায় অবস্থিত, এইখানে, হ্যাঁ, এই জায়গায় ধরি। এটা হচ্ছে কত আমাদের? 27375। ওকে, তাহলে এখন এটা যেহেতু 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি কার্ভ বা আয়তাকার কোনো লোড নাই এই পর্যন্ত, সেজন্য এর ক্ষেত্রে আমাদের 1 ডিগ্রি কার্ভ থাকবে। 1 ডিগ্রি কার্ভের জন্য ত্রিভুজ আকৃতি একটা রেখা অঙ্কন করবেন এরকম ভাবে, একদম এই যে একদম এরকম একটা বাহু এখানে অঙ্কিত হবে। আচ্ছা, তারপরে পরে দেখেন বিবিন্দুতে একটা লোড প্রযুক্ত হচ্ছে স্যার। বিবিন্দুতে কি প্রযুক্ত হচ্ছে স্যার? একটা লোড। ওইটা দরকার নেই, আপনি কি হলো না হলো এটা দরকার নেই। আপনি দেখেন বি থেকে সি এর পর্যন্ত এইটুকু একটু খেয়াল করেন। দেখেন তো, এখন আমরা সি বিন্দু পর্যন্ত হিসাব করব। তাহলে দেখেন এখানে এই পর্যন্ত এটাও একটা সিমিলারলি আয়তক্ষেত্র। এটা কি আছে স্যার? একটা আয়তক্ষেত্র আছে। তাহলে আয়তক্ষেত্র যেহেতু, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে হয়। এখানে দৈর্ঘ্য হচ্ছে 175, প্রস্থটা হচ্ছে কত স্যার? সিমিলারলি 15। তাহলে আমরা MC is equal to 27375 মাইনাস, ঠিক আছে, তাহলে কত স্যার? 175 ইন্টু 15। আপনি এইটুকু একটু হিসাব করার পরে কত আসে আমাদের? মেবি 24,350 এরকম আসবে। ঠিক আছে, আমরা একটু দেখি। 24,750 হবে আমাদের এখানে। 24,750 আমরা একটু আপনারা ক্যালকুলেশন করে নেবেন। 24,750 কেজি মিটার হবে এখানে। তাহলে এখন আমরা 24,000
750। এখানে বিয়োগটা কেন করলাম স্যার? এখানে দেখাই যাচ্ছে তার এটা কিন্তু এখানে নিচে আছে মাইনাস, সেই জন্য। So, আমাদের কত আসছে? 24,750। তাহলে আমি মনে করি সাপোজ যে এই বিন্দুটা হচ্ছে কত আমাদের 24,750 বিন্দু ধরে একটু নিচে হতো, এটা সাদা সাদা, তাহলে 24,000 আমরা একটু নিচে চিন্তা করলাম, তাহলে এটা হবে আমাদের 24,750। এবং এটাও সিমিলারলি 0 ডিগ্রি কার্ভ, সেক্ষেত্রে আমাদের 1 ডিগ্রি কার্ভ হবে, সেজন্য এই রেখাটা হবে এরকম। ওকে, তারপরে স্যার আমাদের একটু চিন্তা করেন এই জায়গায়, আমরা যদি এই যে দেখেন সি থেকে ডি পর্যন্ত যে অংশটা আছে, এটা কিন্তু একটা ট্রাপিজিয়ামের মতো। এটা কিসের মতো স্যার একটা বলেন তো? ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? ট্রাপিজিয়ামের আমাদের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা, সেটা যদি আমরা একটু দেখি, আগে একটু লিখে নিই। আমাদের আগে ছিল 24,750 মাইনাস, ওকে, এটা যেহেতু নিচে আছে সেজন্য আপনি বিয়োগ করবেন, কারণ উপরে থাকলে পজিটিভ, নিচে থাকলে নেগেটিভ। ওকে, তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু এখানে দুইটা, এই যে এইটা 675, আরেকটা হচ্ছে কত? 975। ওকে, তাহলে আমরা লিখে দিই কত লিখবো? 675 ইন্টু 975। তারপরে স্যার উচ্চতা, উচ্চতাটা কত এখানে স্যার আমাদের? এই যে 30 মিটার, তাহলে ইন্টু 30। আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন তো, আপনি একটু এখানে ক্যালকুলেশন করেন। আপনি যদি এই জায়গার মধ্যে আপনি যদি এই জায়গার মধ্যে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করার পরে দেখবেন টোটালটা হিসাব করার পরে সরাসরি কত আসে বলবে স্যার? শূন্য চলে আসবে, অর্থাৎ ডি বিন্দুর বেন্ডিং মোমেন্টটা কত? শূন্য। তাহলে অবশ্যই শূন্য রেখাটা কোথায়? এখানে। আর যেহেতু এটা 1 ডিগ্রি কার্ভ আছে, তাহলে অবশ্যই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে 2 ডিগ্রি কার্ভ হবে। সেক্ষেত্রে আমাদের কার্ভটা এখানে একটু কার্ভ অঙ্কন করে দেবেন, একটু কার্ভ অঙ্কিত হইতে হবে, একটু কার্ভ থাকবে আর কি, হ্যাঁ, একটু বাঁকানো থাকবে। অর্থাৎ বক্ররেখা দ্বারা আমরা সকলে জানি ডিস্ট্রিবিউটেড লোড প্রকাশ করে। বক্ররেখা দ্বারা কি প্রকাশ করে স্যার? ডিস্ট্রিবিউটেড লোড প্রকাশ করে। ওকে, তাহলে আশা করি এই ধরনের ম্যাথ যদি আমাদের পরীক্ষা আসে, সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ অবশ্যই সলভ করতে পারবো, কোনো সমস্যা হবে না। একদম ইজি ওয়েতে যতটুকু সম্ভব আমি সলভ করে দিয়েছি। এই ম্যাথগুলা কিন্তু পরীক্ষায় আমাদের আসেই, সবসময় আসবে, একদম 100% বলা যায়। কারণ হলো মুখস্থ করার বাদ দিয়ে আমাদেরকে তার নিয়মটা বুঝতে হবে। আমরা যদি নিয়মটা বুঝতে পারি, তাহলে যে কোনো ম্যাথ ইনশাল্লাহ সলভ করতে পারবো। ঠিক আছে।